শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ এলাকার রণক্ষেত্র। জুলাই যোদ্ধা দাবিকারদের যানবাহন ভাঙচুর ও আগুন। আবারও মবের কাছে মাথা নোয়াল সরকার। শেষ সময়ে পরিবর্তন আসলো সনদের প্রস্তাবনায়। 50,000 শ্রমিক বেকার, বন্ধ হল প্যাসিফিক জিন্সের 7 কারখানা। তিস্তাকে বাঁচাতে নদীর দুই পাড়ে বিপুল মানুষের সমাবেশ। আইএমএফের কাছে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে আর্জেন্টিনা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশকে সেখানে অবস্থানকারীদের লাঠিপেটা করতে দেখা যায়। এ সময় জুলাই যোদ্ধাদের কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। পরে জুলাই যোদ্ধারা বাইরে গিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এক পর্যায়ে একদল ব্যক্তি আবার মঞ্চের দিকে ঢুকে যায়। এ সময় পুলিশ আবার তাদের সরিয়ে দেয়। বিক্ষোভকারীদের একটি দলকে পুলিশ খামারবাড়ি মোড়ের দিকে, আরেকটি দলকে আসাদ গেট প্রান্তের দিকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদ ভবনের সামনের এলাকার সড়কে আগুন চলতে দেখা গেছে। এর আগে বেলা 1:45টার দিকে সেখানে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 16 অক্টোবর বৃহস্পতিবার রাতে বিক্ষোভের পর সকালে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে শতাধিক মানুষ সংসদ ভবন এলাকার 12 নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন। এক পর্যায়ে তারা সংসদ ভবন এলাকার 12 নম্বর গেট টপকে ভেতরে ঢোকেন। মঞ্চের সামনে অতিথিদের চেয়ারে বসে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের দাবি, জুলাই আন্দোলনে তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা, পুনর্বাসন বাস্তবায়ন করতে হবে। জুলাই যোদ্ধাদের সঙ্গে আলোচনা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার 5ম দফার পরিবর্তন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 17 অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই অনুষ্ঠানের মঞ্চে এসে জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে অধ্যাপক আলী রিয়াদ জানান, জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে জুলাই জাতীয় সনদে প্রয়োজনীয় জরুরি সংশোধন করা হয়েছে। এ সময় তিনি অঙ্গীকারনামার 5ম দফার সংশোধিত ভাষ্যটি পাঠ করেন। এতে বলা হয়েছে, গণঅভ্যুত্থান পূর্ব বাংলাদেশে 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা দেওয়া, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। অনির্দিষ্টকালের জন্য নিজেদের 7টি কারখানা বন্ধ ঘোষণা করেছে দেশে পোশাক রপ্তানি খাতের অন্যতম প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপ। শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, কারখানায় হামলা ও কর্মপরিবেশ না থাকায় এর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নানা বিষয়কে কেন্দ্র করে গত 1 বছরে অন্তত 3 বার প্যাসিফিক জিন্সের কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের সই করা পৃথক 8টি বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কারখানার মধ্যে কিছু শ্রমিক কাজে যোগদান না করে কারখানার ভেতরে মারামারি, ভাঙচুর ও লুটপাট করেছে। এতে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনার অনুকূল পরিবেশ নষ্ট হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু শ্রমিক অবৈধভাবে কাজ বন্ধ করে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে। মারামারি ও ভাঙচুরে কারখানার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা আহত হন এবং প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়। এটি অবৈধ ধর্মঘটের শামিল। এ অবস্থায় শ্রম আইন অনুযায়ী কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। বাংলাদেশকে সংস্কারের মূল ক্ষেত্রগুলোতে কাজ চালিয়ে যেতে হবে, বিশেষ করে রাজস্ব খাতে, যেখানে আয় বৃদ্ধি সংস্কার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক তৃষ্ণা শ্রীনিবাস। তিনি বলেন, দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল আর্থিক খাত। এগুলোই মূল দিক, যেগুলোর উপর আমরা আসন্ন পর্যালোচনার অংশ হিসেবে নজর দিচ্ছি।
16 অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সম্মেলনের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কৃষ্ণা শ্রীনিবাস বলেন, আমার মনে হয় এখানে মূলত প্রবৃদ্ধির হার নিয়ে আলোচনা ছিল এবং কেন আমরা এবছর বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস 4.9% নামিয়ে এনেছি। আমার মতে এর 3টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, নীতিগত মিশ্রণ কিছুটা কঠোর হয়েছে। দ্বিতীয়ত, শুল্ক নীতি ও অনিশ্চয়তা বড় ভূমিকা রেখেছে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানিয়েছেন তিস্তাপাড়ের মানুষ। এ দাবিতে 16 অক্টোবর বৃহস্পতিবার তিস্তা নদীর উভয় তীরে একযোগে মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করেন তারা। তিস্তা নদী রক্ষা আন্দোলন এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে উত্তরাঞ্চলের 5 জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধার তিস্তাপাড়ের কয়েক হাজার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা মশাল হাতে একযোগে স্লোগান দেন, জাগো বাহে তিস্তা বাঁচাই। তিস্তাপাড়ের মানুষেরা জানান, উত্তরের 5 জেলার প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিস্তা নদীর ওপর নির্ভরশীল। তাদের অভিযোগ, বর্ষাকালে ঘন ঘন বন্যা, পরবর্তী সময়ে ভয়াবহ নদী ভাঙন আর শুষ্ক মৌসুমে পানির সংকটে ফসল উৎপাদনে বাধা। এই 3 দুর্যোগই এখন তিস্তাপাড়ের মানুষের নিত্যদিনের বাস্তবতা। তারা জানান, বছরের পর বছর ধরে তিস্তা মহাপরিকল্পনার আশ্বাস শুনছেন, কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি দেখেননি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ ও জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার জয়ী হয়েছেন। 17 অক্টোবর শুক্রবার সকাল 9টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে 23 পদের মধ্যে 20টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। শীর্ষ 3 পদে তৃতীয় পদ এজিএসে প্রতিদ্বন্দ্বিতা করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস.এম. সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার সঙ্গে সঙ্গে তার অনুগত এমপিরাও পালিয়ে যান। এরপর থেকেই ফাঁকা হয়ে যায় জাতীয় সংসদ ভবনের উল্টো দিকে থাকা ন্যাম ভবন। বেশ কয়েক মাস ন্যাম ভবনের কোনো ফ্ল্যাটেই জ্বলেনি আলো। তবে সম্প্রতি কয়েকটি ভবনের বেশ কিছু ফ্ল্যাটে সন্ধ্যার পর আলো জ্বলতে দেখা গেছে। ন্যাম ভবনে গিয়ে কথা হয় এক নিরাপত্তা কর্মীর সঙ্গে। তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান, ন্যাম ভবনের কয়েকটি ফ্ল্যাটে থাকছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তবে 4, 5 ও 6 নম্বর ভবনের বেশ কয়েকটি ফ্ল্যাটে চোখে পড়ছে সপরিবারে বসবাসের নমুনা। পরে খোঁজ নিয়ে জানা গেছে 6 নম্বর ভবনের বিভিন্ন ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকছেন 5 জন প্রসিকিউটর। এ বিষয়ে জানতে গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন দপ্তরের পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাজারে আবারও বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। 1 সপ্তাহের ব্যবধানে ডজনে 10 টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে এই নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের। একই সঙ্গে সব ধরনের সবজির দামও আগের মতোই চড়া রয়েছে। তবে ব্যবসায়ীদের ঘোষিত বাড়তি দামে ভোজ্য তেল এখনও বাজারে বিক্রি হতে দেখা যায়নি। ফার্মের বাদামি ডিম গতকাল বৃহস্পতিবার থেকে ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়, যা 1 সপ্তাহ আগে ছিল 140 টাকা। সাদা ডিমের দাম তুলনামূলক কিছুটা কম, ডজনে 145 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে মুরগির দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। শীতের আগ মুহূর্তে সবজির বাজারেও নেই স্বস্তি। বৃষ্টির প্রভাবে উৎপাদন ব্যাহত হওয়ায় দাম এখনও চড়া। কাঁচামরিচের দাম আগের তুলনায় কিছুটা কমলেও অন্যান্য সবজির দাম সাধারণের নাগালের বাইরে। বেগুন ও টমেটোর দাম সবচেয়ে বেশি। 1 কেজি বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 180 টাকায়। আর ভারত থেকে আমদানি করা টমেটোর দাম কেজি প্রতি 120 থেকে 140 টাকা। করলা, কাঁকরোল, বরবটি, ঢেঁড়স ও লতির দাম 80 থেকে 100 টাকার মধ্যে। আইএমএফকে সাধারণত শেষ অবলম্বন ঋণদাতা হিসেবে দেখা হয়। সে তখনই সহায়তা দেয় যখন কোনো দেশ মারাত্মক আর্থিক সংকটে পড়ে ও অন্য উৎস থেকে ঋণ নেওয়া সম্ভব হয় না।
তবে আইএমএফ এর ঋণ সাধারণত কঠোর শর্ত সাপেক্ষে দেওয়া হয়, যার ফলে অনেক সময় মিতব্যয়ী নীতি চাপিয়ে দেওয়া হয় এবং এতে সামাজিক ও অর্থনৈতিক ভোগান্তি আরও বেড়ে যায়। বর্তমানে আইএমএফ এর মোট ঋণ দেওয়ার সক্ষমতা প্রায় $1 ট্রিলিয়ন। ধনী দেশগুলোই মূলত এই তহবিলের সরবরাহকারী এবং তারা এতে সুদ আয় করে। 2024 সালে প্রায় 50টি ঋণদাতা দেশ মিলে প্রায় $5 বিলিয়ন সুদ পেয়েছে। 2025 সালের অক্টোবর পর্যন্ত মোট 86টি দেশ আইএমএফ এর কাছে 118.9 বিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটস ঋণী, যা প্রায় $162 বিলিয়ন সমান। এর মধ্যে মাত্র 3টি দেশই মোট ঋণের প্রায় অর্ধেক নিয়েছে। দেশগুলো হলো আর্জেন্টিনা, এসডিআর 41.8 বিলিয়ন বা প্রায় $57 বিলিয়ন, ইউক্রেন এসডিআর 10.4 বিলিয়ন বা প্রায় $14 বিলিয়ন এবং মিশর এসডিআর 6.9 বিলিয়ন বা প্রায় $9 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 16 অক্টোবর বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ ফোনালাপ হয়। এতে বড় ধরনের অগ্রগতি হয়েছে দাবি করে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে বৈঠকের বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ জানাননি তিনি। আজ শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে হোয়াইট হাউসে যাওয়ার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। এতে যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করতে পারেন তিনি। এই বৈঠকের ঠিক একদিন আগে পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিলেন ট্রাম্প। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুতিনের সঙ্গে এটি হবে তার দ্বিতীয় বৈঠক। এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় দুই নেতা বৈঠকে বসলেও ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি হয়নি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই অগৌরবজনক যুদ্ধ বন্ধ করা যায় কিনা তা দেখতে তিনি ও পুতিন হাঙ্গেরির বুদাপেস্টে বৈঠক করবেন। সেখানে বৈঠকের বিষয়ে উভয়ে সম্মত হয়েছেন। পৃথিবীর নিম্ন কক্ষপথে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠিয়ে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে থাকে আলোচিত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক। বর্তমানে মহাকাশে স্টারলিংকের প্রায় 8000 স্যাটেলাইট রয়েছে। পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলোর মধ্য থেকে প্রতিদিন 1 থেকে 2টি পুরনো স্যাটেলাইট পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর পুড়ে ধ্বংস হয়ে যায়। এর ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের সাবেক গবেষক জনাথন ম্যাকডাওয়েল জানিয়েছেন, আগামী বছরগুলোতে যখন আরও হাজার হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে তখন এই হার আরও বেড়ে যেতে পারে। বায়ুমণ্ডলের স্তরগুলোর বিশেষ করে ওজোন স্তর ক্ষতি হলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে পৌঁছাবে। এতে মানুষের ত্বকের ক্যান্সার, ছানি ও চোখের নানা জটিলতা বাড়বে। ম্যাকডাওয়েলের মতে, বর্তমানে পৃথিবীর চারপাশে প্রায় 25,000-এর বেশি মহাকাশ আবর্জনা বা স্পেস জাঙ্ক রয়েছে। এসবের মধ্যে আছে অকেজো স্যাটেলাইট, রকেটের পুরনো অংশ বা বিভিন্ন সংঘর্ষে ভাঙা ধাতব টুকরা। বর্তমানে নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলোর গড় আয়ু 5 থেকে 7 বছর। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।